শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের নীল ঘূর্ণির পার্ট 7 অর্থাৎ ত্রয়োদশ পরিচ্ছেদ। আপনারা আগের পার্টগুলি শুনতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ। অদ্ভুত এক স্বপ্ন দেখছিল বোধিসত্ত্ব। কুচকুচে কালো অনন্ত মহাশূন্যে জীবন্ত মহাকাশযান হয়ে ছুটেছে সে তীব্র বেগে, অজানা পথে। বিপরীত দিক থেকে অবিরাম ধেয়ে আসছে ধূলিকণার মেঘ। অন্ধকারে বোধিসত্ত্ব টের পাচ্ছে তাদের অস্তিত্ব। সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছে একটা চাপা শব্দ, এক টানা। হঠাৎ ঝলসে ওঠে আলো, চোখ ধাঁধিয়ে যায়। পরক্ষণেই আবার ঘন অন্ধকার। আঁধার একসময়ে ফিকে হয়ে এলো। এবার কি যেন এক আলোময় বস্তু এগিয়ে আসছে বোধিসত্ত্বর দিকে। ধূমকেতু? হ্যাঁ, ধূমকেতুই। নিকট থেকে নিকটতর হলো ক্রমশ। অবয়ব স্পষ্ট হলো। কোমাটা ভারী উজ্জ্বল। আরে, এ যে দইতার মুখ! অসীম শূন্যে ভাসমান মুখ প্রায় আলোর গতিতে কাছে এসে গেছে। বোধিসত্ত্বর সঙ্গে মিলিত হচ্ছে ধূমকেতুরূপী দইতা। কি প্রচণ্ড উত্তাপ! বোধিসত্ত্ব ক্ষয়ে যাচ্ছে দ্রুত, ছোট হয়ে যাচ্ছে। দেখতে দেখতে বোধিসত্ত্ব দইতা অতি ক্ষুদ্র হয়ে গেল। ওই বিন্দু ভরের কি মারাত্মক টান! বিচ্ছুরিত আলোর কণাগুলো শুষে নিচ্ছে। শূন্য থেকে বেমালুম হারিয়ে গেল আলোর অস্তিত্ব। আন্ধারের ঘনত্ব বাড়ছে। বোধিসত্ত্বর রাতের প্রথম তন্দ্রাটা ছিঁড়ে গেল। অন্ধকারের এত গাঢ় রূপ আগে কখনো দেখেনি সে। ধকধক করছে বুকটা। টের পেল এই শীতেও সে ঘেমেছে খুব। লেপ সরিয়ে উঠে বসল বিছানায়। ঘরে এখন গাঢ় আঁধার, কিছুই ঠাহর হয় না। একটুক্ষণের জন্যই বোধিসত্ত্ব বুঝতেই পারল না সে ঠিক কোথায়। ক্ষণ পরে সম্বিত ফিরল। হাতড়ে টিপল বেড সুইচটা। জ্বলে উঠেছে হালকা সবুজ নাইট বাল্ব। পাশেই রাখি ঘুমোচ্ছে দেয়ালের দিকে ফিরে। এক ঝলক তাকে দেখে খাট থেকে নামল বোধিসত্ত্ব। চেয়ারের গা থেকে শাল টেনে জড়ালো, পায়ে পায়ে এসেছে স্টাডি রুমে। আরাম কেদারায় বসে সিগারেট ধরালো একটা। স্বপ্নটা এখনো কাঁপছে বুকে। বোধিসত্ত্ব আর দইতার মিলনে সৃষ্টি হয়েছে কৃষ্ণগহ্বর। এমন স্বপ্নের অর্থ কি? দইতা কি তার জীবনের ধূমকেতু? অনন্ত এক দূরত্ব থেকে ক্ষণিকের জন্য কাছে আসবে, আবার মিলিয়ে যাবে মহাশূন্যে। এখন আর তা কি করে হয়? বিশ্বামিত্রের ধ্যান ভাঙিয়ে মেনকা কখনো ফিরে যেতে পারে না। দ্বিধা সংকোচের কাল পেরিয়ে গেছে। শুধু বোধিসত্ত্বর জন্যই সব ছেড়ে চলে এসেছে দইতা। এখন আর তাকে কোন অছিলায় ফেরাবে বোধিসত্ত্ব? কেনই বা ফেরাবে? এই প্রৌঢ় বয়সেও তাকে দেখে মুগ্ধ হয়েছে 23 বছরের তরতাজা যৌবন। ভাবনাটুকুতেই রোমে রোমে হর্ষ জাগে। শরীরের প্রতিটি কোষ যেন নতুন করে প্রাণ পায়। সিগারেটে বড় করে একটা টান দিল বোধিসত্ত্ব। তামাকের ধোঁয়ায় ভরে নিল ফুসফুস। দইতা বয়সে তার কন্যা সম। কি আসে যায়? পুরুষ আর নারীর সম্পর্কের মাঝে বয়সটা কোনো ব্যবধানই নয়। মুগ্ধ ছাত্রী তার জীবনে অনেক এসেছে, কিন্তু এমন ব্যাকুল আত্মনিবেদন আগে কখনো ঘটেনি। দইতাই তাকে জাগিয়ে দিল, বুঝিয়ে দিল তার যৌবন এখনো ফুরোয়নি। শরীরী কামের অসহ্য তাড়নায় এখন পড়ছে বোধিসত্ত্ব। এ কথাই বা সে অস্বীকার করে কি করে? যদি এর জন্য মহাশূন্যে কৃষ্ণগহ্বর হয়ে যেতে হয়, সেও আচ্ছা, তবু দইতাকে হারিয়ে ফেলার মতো মূর্খামি সে কিছুতেই করতে পারবে না। রাত্রির এক অত্যাশ্চর্য ক্ষমতা আছে।
সে শুধু চরাচরে আঁধার নামিয়ে ক্ষান্ত হয় না, মনের গোপন অন্ধকারকেও সে প্রকট করে দিতে পারে। এই প্রায়ন্ধকার স্টাডি রুমে বসে গবেষণার কথা আর ভাবছিল না বোধিসত্ত্ব। ঘরের নীলাভ শূন্যস্থানে এখন শুধু দইতার হলোগ্রাম, নগ্ন দইতা, বাদামের মতো দেহের রং, কচি লেবু পাতার পেলবতা ত্বকে, উদ্ধত দুটি স্তন টান টান হয়ে আছে কামনায়। স্তনবৃন্তে হাত ছোঁয়ালে যেন কোটি ভোল্টের শক লাগে। কি মসৃণ নাভি, কি অপরূপ জঙ্ঘা, কি মোহময়ী অনুসন্ধি। বোধিসত্ত্ব শরীরের চাপে মোমের প্রতিমা গলে গলে যাচ্ছিল। বোধিসত্ত্বর মধ্যেও আগুন আছে এখনো। শরীর অস্থির অস্থির লাগছে বোধিসত্ত্বর। হাত বাড়িয়ে দইতাকে ছুঁতে চাইল বোধিসত্ত্ব, জিভ দিয়ে স্পর্শ করতে চাইল, মুখ ডোবাতে চাইল দইতার বুকের উপত্যকায়। নেই, কিচ্ছু নেই, বেবাক শূন্যতা। অতৃপ্তি বেড়ে গেল বহু গুণ। বোধিসত্ত্ব কাঁপছে জোড়ো রুগীর মতো। ওই মাদক যৌবন কি এক দুবার ভোগ করে তৃষ্ণা মেটে? আরও চাই, আরও চাই, অনন্ত বাড়ির জন্য চাই, চিরকালের জন্য চাই। কিন্তু তাদের দুজনের সম্পর্কটার কি হবে? দইতা রোজ ছলছল চোখে বলছে সে আর হোস্টেলে থাকতে চায় না। বাবা মার অর্থে এক মুহূর্তের জন্য আর প্রতিপালিত হওয়ার কথা তার মনেই হয় না। টাউনে ঘর খুঁজছে দইতা, কিন্তু চালাবে কি করে? বোধিসত্ত্ব টাকা দেবে? দিতেই পারে, অর্থটা কোনো সমস্যাই নয়। দইতা কি নিতে রাজি হবে? বোধিসত্ত্বই বা তখন দইতার কাছে যাবে কোন পরিচয়ে? তাদের সুন্দর সম্পর্কের মাঝে একটা ইতর গন্ধ এসে যাবে না? ঘরের বড় আলোটা জ্বলে উঠল। ঘোর ঘোর ভাব কেটে গেল বোধিসত্ত্বর। পেছনে রাখি। জড়ানো স্বরে বোধিসত্ত্ব বলল, কি হলো, লাইটটা জ্বাললে কেন? অন্ধকারে এসে ভূতের মতো বসে আছো কেন? ইচ্ছে হচ্ছে, বসে আছি। মানুষ বটে একটা, এই শীতে রুম হিটারটা জ্বালিয়ে নাওনি কেন? বলতে বলতে সুইচ অন করে বোধিসত্ত্বর পেছনে এসে দাঁড়ালো রাখি। আলগা হাত রেখেছে বোধিসত্ত্বর পিঠে। নরম গলায় জিজ্ঞাসা করল, ঘুম আসছিল না বুঝি? রাখির হাত অস্বস্তিকর রকমের ভারী ঠেকল বোধিসত্ত্বর। উত্তর না দিয়ে সরিয়ে দিল হাতখানা। রাখি ঝুঁকে বোধিসত্ত্বকে দেখল। কাজ নিয়ে বসবে এখন? বোধিসত্ত্ব এবারও কোনো উত্তর দিল না। আর একটা সিগারেট ধরিয়েছে ঠোঁটে, দেশলায় জ্বালালো। অভ্যাস মতো তাড়াতাড়ি অ্যাস্ট্রে বাড়িয়ে দিয়েছে রাখি। অভ্যাস মতোই বোধিসত্ত্ব সেখানে গুঁজে দিল কাঠিটা। রাখির উপস্থিতি সচেতনভাবে উপেক্ষা করে ধোঁয়ার বৃত্ত রচনা করেছে। রাখি গায়ে পড়া হয়ে টানল বোধিসত্ত্বকে। ওঠো, রাত 2টো বাজে, এখন আর কাজ নিয়ে পড়তে হবে না। জ্বালিও না তো। আমি বুঝি শুধু জ্বালাই? বোধিসত্ত্ব ভুরু কুঁচকে তাকালো। রাখির মুখে হাসি হাসি ভাব, ভঙ্গিটাও চপল। চোখে কি যেন ইশারা করতে চাইছে। ওই বেঢপ 50 বছরের বুড়িটা কি বোঝে না তার মধ্যে কোনো রহস্যময়তা নেই? এই মহিলার সঙ্গে রমণও যা, পাশবালিশের সঙ্গে খেলা করাও তাই। মুহূর্তের জন্য নিজের ওপর ধিক্কার জাগলো বোধিসত্ত্বর। এই স্থূল রমণীটিকে দেখে এই কদিন আগেও কি করে সে বেসামাল হতো। শরীর মনের ক্লান্তি কাটানোর জন্য এই কি একটা উপকরণ? ছি! বোধিসত্ত্বের বিরক্তিটা পড়তে পারেনি রাখি। স্বামীর একদৃষ্টে তাকিয়ে থাকা দেখে বুঝিবে একটু বিহ্বলি হয়ে পড়েছে সে। আদুরে ভঙ্গিতে আরও একটু ঘনিষ্ঠ হলো সে। বোধিসত্ত্বর মাথা টেনে নিয়েছে বুকে। চলো চলো, ঠান্ডায় জমে যাচ্ছ যেখানে। যাও না, তোমায় বারণ করেছে কে? কখনো কখনো এমন অপমানে মাথা নিচু করে চলে যায় রাখি। আজ কিন্তু নড়ল না। অপলক চোখে দেখছে বোধিসত্ত্বকে। তোমার কি হয়েছে বলো তো? কি আবার হবে? কিচ্ছু না। তুমি আমাকে লুকোতে পারবে না।
কদিন ধরেই দেখছি কেমন মন মরা হয়ে আছো। ভাবছো কি যেন? ছেলেটা মাত্র দুদিনের জন্য এলো, তার সঙ্গে ভালো করে কথা বললে না। বোধিসত্ত্ব ঠোঁট বেঁকালো। আমার ভাবনার কথা তুমি যদি টেরই পেতে তাহলে তুমি তুমি হতে না, আর আমিও আমি হতাম না। সে তো বটেই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। তোমার বড় বড় ভাবনার আমি কী বা বুঝি? জানোই যখন তখন প্রশ্ন করছো কেন? বোধিসত্ত্ব ভারী কিশোরে বলল। যাও গিয়ে শুয়ে পড়ো। রাখি ঘর ছাড়ল না। বোধিসত্ত্বকে অবাক করে ডিভানে গিয়ে বসেছে। বোধিসত্ত্বর চোখে চোখ রেখে বলল, আমি মূর্খই হই আর যাই হই, ঠিক এই মুহূর্তে কি ভাবছো আমি কিন্তু বলে দিতে পারি। কি ভাবছি? ওই মেয়েটার কথা, দইতা। কেন? ওই মেয়েটার কথা ভাববো কেন? বোধিসত্ত্ব বুঝি একটু চেঁচিয়েই ফেলল। শীতল বন্ধ বাড়িতে নিজের উচ্চকিত স্বর প্রতিধ্বনিত হলো নিজের কানেই। বড় শূন্যগর্ভ লাগলো চিৎকারটা। উষ্ণ হয়ে উঠল বোধিসত্ত্ব। রাখির মুখ আবার সহজ স্বাভাবিক, হাসছে মিটিমিটি। না, এমনিই মনে হলো। যাকে যাক, মেয়েটা অনেক দিন ধরে আসছে না কেন গো? আমি কি করে বলবো? না, সেই কবে যেন, হ্যাঁ ক্রিসমাসের দিন থমথমে মুখ করে এলো, এ ঘরে বসে কাঁদছিল। তোমায় জিজ্ঞেস করলাম, তুমি বললে কী সব ফ্যামিলি প্রবলেম হচ্ছে। হচ্ছে তো, চলছে তো। তোমার সঙ্গে আবার দেখা হয়েছে ওর? না দেখা হওয়ার কি আছে? ইউনিভার্সিটি তো খুলে গেছে, ক্লাস হচ্ছে। প্রবলেমটা কি গো? এই নিশুত রাতে এত কিছু জানা আর এই বিষয়টাকে নিয়ে চর্চা করা কি খুব জরুরি? না, এমনি কৌতূহল। ওইটুকু মেয়ে পড়াশুনো করছে, ওর আবার ফ্যামিলি প্রবলেম? শুনতে খুব অবাক লাগে। কী ধরনের সমস্যা? বাবা মার ঝামেলা, নাকি কোনো ছেলেকে পছন্দ করেছে, বাড়িতে রাজি হচ্ছে না? বোধিসত্ত্ব আর মাথা ঠিক রাখতে পারল না, গর্জে উঠল। এত কথা বলছো কেন? হ্যাঁ, দইতার প্রবলেম জানার জন্য যদি এতই ছটফটানি থাকে তাহলে যাও ওর হোস্টেলে চলে যাও অ্যান্ড আস্ক হার। আমাকে এই ধরনের সিলি প্রশ্ন করতে আসবে না। রেগে যাচ্ছ কেন? রাখি আহত মুখে বলল, তোমার সঙ্গে মেয়েটার এত ভাব আছে বলেই না। ভাব? হোয়াট ডু ইউ মিন বাই ভাব? তড়াক করে লাফিয়ে উঠেছে বোধিসত্ত্ব। টাট্টু ঘোড়ার মতো পা ঠুকছে মেঝেতে। ভেবেছোটা কি? হ্যাঁ, যা খুশি তাই বলে যাবে? মুখে একটা লাগাম নেই? অশিক্ষিত মেয়ে ছেলেদের মতো ভাষা। রাখি যেন হতবাক। বোধিসত্ত্বর ক্রোধের অভিঘাতটা সামলাতে 2-1 সেকেন্ড বুঝি সময় লাগলো তার। মুখ লাল হয়ে গেছে, অস্ফুটে বলল, কি কি এমন বললাম যে গায়ে ফোসকা পড়ে গেল? সে বোঝার বুদ্ধি যদি তোমার ঘটে আছে তাহলে তো অনেক কিছুই হতো। বটেই তো, বটেই তো। তুচ্ছ একটা শব্দ নিয়ে মেজাজ দেখানো তোমারই সাজে বটে। রাখির স্বর নিরস, বুঝিবা ঈষৎ রুক্ষ। এই যে আমি যখন বাপের বাড়ি গেলাম, তখন রোজ যে সকাল সন্ধে মেয়েটা আসতো, তোমায় রান্না করে খাওয়াচ্ছে, সারাদিন এ বাড়িতে থাকছে, তুমি আমাকে এসব বলনি, গল্পও করো না। পাড়া প্রতিবেশীদের মুখে আমাকে শুনতে হয়েছে, তাও আমি সে নিয়ে তোমায় একটি প্রশ্নও করিনি। তুমি কি বলতে চাও? হ্যাঁ, তুমি কি আমায় সন্দেহ করো? আমি কিছুই করি না, ঘটনাটা বলছিলাম। আর বুঝতে চাইছিলাম তুমি হয়তো রেগে যাচ্ছ কেন। কথাটার অন্তর্নিহিত খোঁচাটা আরও উস্কে দিল বোধিসত্ত্বকে। হিংস্র চোখে রাখিকে দেখল, গড়গড় করতে করতে বলল, হ্যাঁ, তুমি যা ভাবছো তাই তাই। আমি ভালোবাসি দইতাকে। কেন ভালোবাসি শুনবে? সহ্য করতে পারবে তো? বিকজ তুমি আমার জীবনে অসহ্য হয়ে উঠেছ। তোমার সঙ্গে আমার কোনো কিছুই মেলে না, নাথিং। আমার মতো লোকের একটা ইন্টেলেক্টের ক্ষুধা থাকে, কোনো দিনই তুমি সেটা মেটাতে পারোনি।
বিয়ের এতকাল পরে তুমি এসব কি বলছো? আমাদের একটা 20 বছরের ছেলে আছে। সো হোয়াট? যা সত্যি তা কোনো না কোনো দিন তো বলতেই হবে। তুমি যদি অত্যন্ত বোদা নগণ্য মহিলা হও তাহলে আমার কিছু করার নেই। তোমার সঙ্গে 2 মিনিট কথা পর্যন্ত বলা যায় না। ইউ ডোন্ট ডিজার্ভ টু বি মাই কম্পেনিয়ন। তোমাকে যে এত বছর আমি টলারেট করেছি সেটা তোমার বাপ 14 পুরুষের ভাগ্যি। দইতার কথা বলে আমাকে উত্তেজিত করো না। তুমি দইতার পায়ের নখের যোগ্য পর্যন্ত নও। এ বাড়িতে যদি থাকতে হয় মুখ বুজে থাকতে হবে। দইতাকে নিয়ে কখনো একটা প্রশ্নও নয়। ঢুকেছে মাথায় কথাগুলো? রাখি যেন বিদ্যুৎ পৃষ্ঠ, চোখের পাতাও পড়ছে না তার। বজ্রাহত পোড়া গাছের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর প্রায় টলতে টলতে বেরিয়ে গেল ঘর থেকে। বোধিসত্ত্ব ফিরে তাকানোরও প্রয়োজন মনে করল না। আবার আরাম কেদারায় বসেছে। এক ঝটকায় কথাগুলো বলে ফেলে চাপা একটা মুক্তির উল্লাস জাগছে ভেতরে। আর অনাবশ্যক গোপনীয়তার খেলা খেলতে হবে না। বিবেকের কামড় থেকে রেহাই মিলল যেন। তবু কি যেন একটা ফুটছে। রাখিকে তো কথাগুলো বুঝিয়েও বলা যেত। এত রূঢ় হওয়ার প্রয়োজন ছিল কি? একটু আবরণ রাখলে রাখি হয়তো যন্ত্রণাটা কিছু কম পেত। রাতে আর ঘরে গেল না বোধিসত্ত্ব। রুম হিটারের তাপে স্টাডি রুম বেশ উষ্ণ হয়ে গেছে। ডিভানে একটা কম্বল রাখাই থাকে। কম্বলটা জড়িয়ে শুয়ে পড়ল গুটসুটি মেরে। মাথা গরম হয়ে আছে, ঘুম আসছে না। একটু তন্দ্রা আসে, ছিঁড়ে ছিঁড়ে যায়। আবার কখন যেন জড়িয়ে আসে চোখ। বার কয়েক উঠল, বাথরুমে গেল, অপাঙ্গে দেখল নিজেদের শোয়ার ঘরটাকে। দরজাটা ভেজানো, ভিতরে কোনো সারা শব্দ নেই, কান্নারও না। ভোর রাতে ঘুমিয়ে পড়ল বোধিসত্ত্ব। চোখ খুলল রূপচাঁদের ডাকে। বাবু চা। ধুমায়িত পেয়ালা হাতে বোধিসত্ত্ব ড্রয়িং রুমে এলো। রাখি উঠে পড়েছে, কাজ করছে রান্নাঘরে। অন্য দিনের সময় রাখি অন্তত একবার এসে বসে সোফায়, একসঙ্গে চা খায়। আজ এলো না। অভিমান হয়েছে খুব। তুচ্ছ অনুভূতিকে প্রশ্রয় দেওয়া বাহুল্য মনে হলো বোধিসত্ত্বর। থাক, 2 দিন গেলে আস্তে আস্তে শুয়ে যাবে। চা শেষ করে বাথরুমে ঢুকলো বোধিসত্ত্ব। গিজার অন করাই ছিল, জলে পরিমিত উত্তাপ। তোয়ালে, সাবান, দাড়ি কামানোর সরঞ্জাম সব কিছুই নিখুঁতভাবে সাজানো যেমন থাকে। দরজায় রাবারের চটিটাও। স্নান সেরে বেরিয়ে দেখলো ব্রেকফাস্ট রেডি। টোস্ট, পোচ, কলা, যা নিত্যদিন খেয়ে মর্নিং সেশনে ইউনিভার্সিটি ছোটে বোধিসত্ত্ব। শোয়ার ঘরের বিছানাতেও বোধিসত্ত্বের শার্ট, ট্রাউজার, সোয়েটার রাখা আছে অন্য দিনের মতোই। একটু বেশি নীরবতা ছাড়া সংসারে কোথাও কোনো ছন্দপতন নেই। সবই বাঁধা লয়ে বহমান। ফুল স্লিভ সোয়েটারটা গলিয়ে বোধিসত্ত্ব ডাইনিং টেবিলে এলো। হাতে খবরের কাগজ। হেডিংয়ে চোখ বোলাচ্ছে। কাগজের ওপর থেকে হঠাৎই রাখির গলা শুনতে পেল। তোমার সঙ্গে একটু কথা ছিল। বোধিসত্ত্ব কাগজ ছড়িয়ে রাখল। ঝলক দেখল রাখিকে। বাঁশি খোপার এলোমেলো কয়েকটি রূপলি চুল এসে পড়েছে কপালে। অসম্ভব শুকনো লাগছে রাখির লাবণ্যহীন মুখ। শীতের খড়িয়ে ওঠা, তবে মুখটা বড় শান্তও লাগে। একটি রেখারও ওঠা পড়া নেই সেখানে। বোধিসত্ত্ব গলা ঝাড়ল। বলো। দুপুরের খাবারটা ঢাকা দেওয়া থাকবে। রূপচাঁদকে বলে রেখেছি গরম করে দেবে তোমাকে। বোধিসত্ত্ব চোখ কুঁচকে তাকালো। কিছু বলার আগেই রাখি আবার বলে উঠল, আমি 10টা 51 ট্রেনে চলে যাচ্ছি। কোথায়? রাখি উত্তর দিল না। বুঝিবা প্রয়োজন মনে করল না। রান্নাঘরে গিয়ে কফি নিয়ে এলো। পেয়ালায় মেপে 1 চামচ চিনি দিল, নাড়ছে একটু যেন অনাবশ্যক দীর্ঘ সময় ধরে। হাতে 1 পিস টোস্ট তুলে নামিয়েও রাখল বোধিসত্ত্ব। লেক টেরেসে যাচ্ছ? উত্তর নেই।
ফিরছ কবে জানতে পারি? জানার কি তোমার প্রয়োজন আছে? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? রাখি গলা নামিয়ে বলল, মেয়ের বয়সী একটা মেয়ের সঙ্গে নোংরামো করার থেকে এটা অনেক কম বাড়াবাড়ি। অজান্তেই মুঠো শক্ত হয়ে গেল বোধিসত্ত্বর। শব্দ করে চেয়ার সরিয়ে উঠে পড়েছে। স্টাডি রুমে ঢুকলো একবার, তারপর হনহনিয়ে বেরিয়ে গেল রাস্তায়। মর্নিংয়ে আজ একটাই ক্লাস, এমএসসি ফার্স্ট ইয়ার। ক্লাসটা মন দিয়ে করতে পারল না বোধিসত্ত্ব। ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হয়ে পড়ছে। কোনো ক্রমে বেল পড়া অবধি কাটিয়ে ফিরে এলো নিজের রুমে। ঝিম ধরা মুখে বসে রইল সারাটা সকাল। শামীমের সঙ্গে বসার কথা ছিল আজ, নিজের রুমেই, শরীরে জুত নেই, এই অজুহাতে কাটিয়ে দিল ছেলেটাকে। বাড়ি তাকে টানছে অথচ যেতে পা সরছে না, বড় বিচিত্র অনুভূতি। বোধিসত্ত্বর কি ভয় করছে? বিবেকের দংশন হচ্ছে নাকি নিছকই এক আশঙ্কা তাকে আচ্ছন্ন করে দিচ্ছে? একটা দীর্ঘকালীন অভ্যেস তাকে ছেড়ে চলে যাবে, এই ভাবনাতে বুঝি এতটুকু স্বস্তি নেই। সত্যি সত্যি বাড়ি ফিরল যখন, অন্য এক অনুভবে ছেয়ে গেল হৃদয়। নির্জন বাংলো মহাশূন্যের মতো খাঁ খাঁ লাগছে। কত সময় তো থাকে না রাখি, কই তখন তো এমন লাগে না। চলে যাবে এই ঘোষণাটাই কি বাড়িটাকে ফাঁকা করে দিয়েছে আজ? চতুর্দিকে শুধু রাখির ছোঁয়া। সোফায়, পর্দায়, মেঝেই, ডাইনিং টেবিলে, বাথরুমে, শোয়ার ঘরে, এমনকি স্টাডিতেও। দেখতে দেখতে শরীরের সমস্ত উদ্যম নিঃশেষ হয়ে আসছিল বোধিসত্ত্বর। দইতাকে নিয়ে বেশ কিছুদিন জন্মনে ছিল দেহ, আজ আবার অবসন্নতাটা ফিরে আসছে। খেয়ে উঠেই নিয়ম ভাঙল বোধিসত্ত্ব, আর ইউনিভার্সিটি গেল না। সারা দুপুর নিঝুম হয়ে শুয়ে রইল বিছানায়। শীতের বাতাস সরসর ধ্বনি তুলছে বাইরের শুকনো পাতায়। বোধিসত্ত্ব শুনছিল। জানলায় চোখ রাখলে দৃষ্টি যায় বড় বড় ডালিয়ায়। সাদা, হলুদ, খয়েরি, মেরুন দেখলেই বুক ব্যথিয়ে ওঠে। সত্যি চলে গেল রাখি? বোধিসত্ত্বকে ছেড়ে চলেই গেল। দুপুর গড়িয়ে বিকেল এলো। বিকেল আর কতটুকু এখন, আসতে না আসতেই সন্ধে। বোধিসত্ত্ব সুস্থির হচ্ছিল ক্রমশ। অন্য এক নারী চুম্বকের মতো টানছে এবার। চৌম্বক আকর্ষণ নয়, এ যেন মহাকর্ষ। অসীম দূরত্ব থেকেও যা টের পাওয়া যায়। হৃদয়ের দোদুল্যমানকে ভেঙে ফেলল বোধিসত্ত্ব। রূপচাঁদকে ছুটি দিয়ে বেরিয়ে পড়ল পথে। সোজা লাইব্রেরি গিয়ে নিজের কিউবিকলে বসে রইল খানিকক্ষণ। ঘড়ি দেখছে ঘন ঘন। দ্রুতগামী সময় আজকেই বা এত ধীরে চলে কেন? সন্ধে 7টা নাগাদ ছায়া পড়ল কিউবিকলে। সঙ্গে সঙ্গে বিজ্ঞানীর বোধিসত্ত্ব মজুমদারের চোখের মণি জল জল, বুকে লাবডুব লাবডুব। কি অপরূপ আজ সেজেছে দইতা। সালোয়ার কামিজ নয়, শাড়ি পরেছে আজ। গাঢ় নীল রং জরিপার শাড়ি, গায়ে নীল শাল, কপালে নীল টিপ। এ কি অভিসারের সাজ? নাকি দইতা আজ আকাশ হয়েছে? আজই কেন শাড়ি পরল দইতা? সংখ্যা আর অক্ষরের অরণ্যকে সরিয়ে রাখল বোধিসত্ত্ব। বেরিয়ে পড়েছে দইতার সঙ্গে, হাঁটছে কুয়াশা মাখা শীতার্ত পথ ধরে। চুপচাপই ছিল দুজনে। একসময় বোধিসত্ত্বই কথা বলল, তোমার কি আজ ফেরার খুব তাড়া আছে? আমার তো কোনোদিনই তাড়া থাকে না। আমার সময় তো আপনার হাতে। আহ, আবার আপনি কেন? কতদিন না বলেছি তুমি বলবে। দইতা কুলকুল হাসল। আমি তো বলেইছি সময় লাগবে। আবার গাঢ় নৈশব্দ, আবার নির্জন কুয়াশা মাখা পথ বেয়ে বয়ে চলা। একসময় বোধিসত্ত্ব বলল, তোমাকে আর টাউনে ঘর খুঁজতে হবে না। কেন? তুমি এবার থেকে আমার কাছে থাকবে। কি, থাকবে তো? আমি তো থাকতেই চাই, কিন্তু। কোনো কিন্তু নয়, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। দইতা কেঁপে উঠল। তা কি করে সম্ভব? অনেকটা শীতল বাতাস ফুসফুসে ভরে নিল বোধিসত্ত্ব।
উষ্ণ দীর্ঘশ্বাস ফেলল একটা, মৃদুস্বরে বলল, রাখি নেই, চলে গেছে। সে কি? কবে? কেন? আজই, কাল রাত্রে আমি সব তাকে বলেছি। কি বলেছেন? ট্রুথ, অ্যাবসলিউটলি ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। কথাগুলো যেন দইতাকে নয়, নিজেকেই বলল বোধিসত্ত্ব। দইতার সম্পূর্ণ নীরব হয়ে গেছে, মাথা নিচু করে হাঁটতে হাঁটতে ভাবছে যেন কি। বাড়ির সামনেরটা এসে দাঁড়িয়ে পড়ল স্থানুবৎ। বোধিসত্ত্ব হাত ধরল দইতার। এসো, থামলে কেন? বাধ্য মেয়ের মতো বোধিসত্ত্বর হাত ধরে ভেতরে এলো দইতা। আলো জ্বালালো বোধিসত্ত্ব, দরজা বন্ধ করে দিল। তারপর দইতার দু কান ধরে তাকে দাঁড় করিয়ে দিল ড্রয়িং রুমের মধ্যেখানে। ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, আজ থেকে এটাই তোমার বাড়ি। দইতা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, যেন ব্যাপারটা ঠিক অনুধাবন করতে পারছে না। সন্দিগ্ধ চোখে তাকাচ্ছে চারদিক। বুঝিবা তার মনে হচ্ছে এক্ষুনি কোনো ঘর থেকে বেরিয়ে আসবে রাখি, ঘাড় ধরে বলবে, বেরো। অস্ফুটে বলে উঠল, আমার খুব ভয় করছে। কিসের ভয়? জানি না। আমি তো আছি। আবার দইতার ঠোঁটে ঠোঁট রাখল বোধিসত্ত্ব। প্রখর হচ্ছে কামনা। বোধিসত্ত্বর ওষ্ঠ শুষে নিচ্ছে দইতার প্রাণরস। দুহাতে আঁকড়ে ধরেছে দইতাকে। জিভে জিভে ঘর্ষণ হচ্ছে। টের পাচ্ছে দইতার হাতও উঠে এসেছে তার পিঠে। সেও যেন ছটফট করছে তৃষ্ণায়। বোধিসত্ত্ব মুখ সরিয়ে নিল, গাঢ় চোখ রেখেছে দইতার চোখের মণিতে। ভয় কাটছে? মাথা দোলালো দইতা। জানি না। এই তো চেয়েছিলে তুমি, নয় কি? চোখ নামিয়ে নিল দইতা। জানি না। বোধিসত্ত্বর স্বর গাঢ়তর হলো। তুমি আমার জন্য সবাইকে ছাড়তে পারো, আমি তোমার জন্য কিছু ছাড়তে পারি না? কিন্তু এটা কি উচিত হলো? কেন তুমি ওকে চলে যেতে বললে? নয় আমি দূর থেকেই। এখন কি ওসব ভাববার সময় দইতা? অতীত কবরে যাক। আমাদের সামনের এখন শুধুই ভবিষ্যৎ। যত তাড়াতাড়ি সম্ভব আমি রাখির কাছে ডিভোর্স চাইব। আশা করি ও কোনো ঝঞ্ঝাট পাকাবে না। বড়জোর কিছু অ্যালিমনি চাইতে পারে, সে নয় দিয়ে দেওয়া হবে। চাইলে বাবুয়াও আমার পয়সাতে পড়াশুনো কন্টিনিউ করতে পারে। দইতা বোধিসত্ত্বর মুখে হাত চাপা দিল, সরেও গেল একটু। বোধিসত্ত্ব অবাক হলো। দইতাকে প্রসন্ন করার জন্যই তো জানিয়ে দিতে চাইছে আগামী পদক্ষেপগুলোর কথা। তবু কেন দইতা? ভুরু নাচিয়ে বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল, কি হলো? কিচ্ছু না, আজ ওসব কথা থাক। বোধিসত্ত্ব নিশ্চুপ হয়ে গেল। পলকের জন্য রাখির মুখ ভেসে উঠছে সামনে। এক ঝলক যেন বাবুয়াকেও দেখতে পেল। দুদিকে জোরে জোরে মাথা ঝাঁকালো বোধিসত্ত্ব। ভিড়ভিড় করে বলল, থাক তবে, এসো কাছে এসো। শুরু হচ্ছে 14 পরিচ্ছেদ। ক্যাম্পাস টাউন থেকে সোজা বাপের বাড়ি এসেছে রাখি। না, ঠিক সোজা নয়, প্রথমে একবার লেক টেরেসে গিয়েছিল বাবুয়ার কাছে। স্বামীকে ছেড়ে আসার সঙ্গে সঙ্গে ছেলের সান্নিধ্যটুকু বড় প্রয়োজন ছিল তার। থাকবো না করেও সেখানে থেকে গেল একটা রাত। বাবুয়া যথেষ্ট বুদ্ধিমান। মার ঘন মেঘে ছাওয়া মুখ দেখে সে কিছু আন্দাজ করেছিল। একবারের বেশি দুবার বলতে হয়নি বাবুয়াকে। একটিও প্রশ্ন না করে সে চলে এসেছে মার সঙ্গে। মুখ ফুটে রাখি কাউকে কিছু বলেনি, শ্বশুর বাড়িতেও না, বাপের বাড়িতেও না। বিয়ের 2 যুগ পর দেবতুল্য স্বামী এক হাঁটুর বয়সী মেয়েতে আসক্ত হয়েছে, এ কথা কি করে উচ্চারণ করে রাখি? তা বলে কি চাপা আছে ঘটনাটা? মোটেও না। সকলে যে যার মতো করে বুঝে নিয়েছে।
মারাত্মক কিছু একটা না ঘটলে যে রাখির মতো স্বামী অন্তঃপ্রাণ মহিলা বোধিসত্ত্বকে ছেড়ে আসার পাত্রী নয়, এ কথা আত্মীয় মহলে কে না জানে। তাছাড়া স্ক্যান্ডালের একটা নিজস্ব সৌরভ আছে, যতই গোপন রাখার চেষ্টা করা হোক তা ছড়াবে। দিনের পর দিন কেটে যাচ্ছে, পৌষ ফুরিয়ে মাঘ এসে গেল। রন্টু মিত্রা এখানে আদর যত্ন করছে খুব, এবার যেন একটু বেশি বেশি। ভাইপো ভাইচিরা বড্ড বেশি পিসিমণি পিসিমণি করে পায়ে পায়ে ঘুরছে। রাখির ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। জীব বিস্বাদ, দিন বিবর্ণ, রাত অসহ্য। অপমানটা যেন সর্বক্ষণ পাঁকের মতো লেগে আছে গায়ে। উফ, কি চূড়ান্ত নির্বোধ সে, কি অদ্ভুতভাবে বোকা বনে গেল। এত কাল ঘর করার পর অবলীলায় লোকটা বলে দিল, তুমি আমার ইন্টেলেক্টের ক্ষুধা মেটানোর যোগ্য নাও, ওই মেয়ের নখের যোগ্য তুমি নাও। ছি ছি, কি অপমান। রাখির এখন কেবলই মনে হয় জীবনের দুটো যুগ বেবাক নষ্ট হয়ে গেছে। তার ভালোবাসা মিথ্যে, এতদিনকার সহবাস মিথ্যে, সম্পর্ক মিথ্যে, শুধু সত্যি ওই অপমানটুকু। মাগো, আশ্চর্য, মনে এত রাগ, এত জ্বালা, তবু এর মধ্যে হঠাৎ হঠাৎ রাখির মন কেমন করে ওঠে বোধিসত্ত্বের জন্য। কি করছে বোধিসত্ত্ব এখন? কেমন আছে? ঠিক খাওয়া দাওয়া হচ্ছে তো? রূপচাঁদ পারছে কি সব দিক সামলাতে? সারাদিনে একবারও কি রাখিকে মনে পড়ে বোধিসত্ত্বর? আসার সময়ে একটিবারের জন্য বলল না, থেকে যাও রাখি। 3 সপ্তাহের ওপর হয়ে গেল, কই একবারও তো ফোন করলো না। দ্বৈতার মধ্যে এমন কি আছে যে রাখিকে ভুলেই যেতে হলো? বাবুয়ার মধ্যেও ইদানিং একটা পরিবর্তন এসেছে, লক্ষ্য করে রাখি। টেস্ট পরীক্ষা, পার্ট 1-এর ফর্ম ফিল আপ সবই হয়ে গেছে। কলেজ এখন বন্ধ। বাড়িতে থাকার সময় বই নিয়ে বসলো তো ঠিক আছে, না হলে মার সঙ্গে সারাক্ষণ গল্প করে আজকাল। কলেজের স্যারদের কথা বলে, সহপাঠীদের গল্প শোনায়। কোথায় যেন একটা টিউশন করছে, সেই বাচ্চা ছাত্রছাত্রীদের কাহিনীও শোনায় মাকে। এত কথা বলে যে রাখির মাঝে মাঝে সন্দেহ হয় তাকে বুঝি ভুলিয়ে রাখতে চাইছে ছেলে। মার ভেতরটা যে পুড়ে যাচ্ছে তা কি বাবুয়া বোঝে? সরস্বতী পুজোর আগেই দুম করে ঠান্ডাটা কমে গেল। সেদিন সকাল থেকে একটু গা হাত পা ম্যাচ ম্যাচ করছিল রাখির। দুপুরে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। মিত্রা এসে ঠেললো হঠাৎ, হাসি হাসি মুখে বলল, দিদি, তোমার দেওর এসেছে। বোধিসত্ত্বর সঙ্গে যাই হোক, শ্বশুরবাড়ির সঙ্গে রাখির যোগাযোগ এখনও অক্ষুণ্ণ আছে। দীপালি আর শান্তশীল তো প্রায় একদিন ছাড়াই ফোন করে। সে তো তখন খবর নেয় শ্বশুরবাড়ির। 22 বছর ধরে যে পরিবারের সে অংশ হয়েছিল, দুম করে কি সেই পরিবারকে পুরোপুরি মুছে ফেলা যায়? মুছবেই বা কেন? তাদের সঙ্গে তো রাখির কোনো বিবাদ নেই। তবু শান্তশীলের আগমনে খানিকটা অবাকই হয়েছে রাখি। জিজ্ঞাসা করল, একা এসেছে? হুঁ, মনে হয় অফিস থেকে, সঙ্গে গাড়ি আছে। মিত্রা চোখ ঘোরালো। দেখো কি বলে। মিত্রার মুখভঙ্গিটা রাখির ভালো লাগলো না। 50 বছর বয়সে পৌঁছে প্রায় 40-এর ভাতৃবধূর এই ধরনের কৌতূহল অস্বস্তিকরও বটে। বিরক্ত হয়ে লাভ নেই, হয়তো এটাই স্বাভাবিক। মিত্রার জায়গায় রাখি থাকলে কি অন্যরকম আচরণ করত? একতলায় রন্টুর চেম্বারের লাগোয়া বৈঠকখানা আছে একটা। শান্তশীলকে সেখানে বসায়নি মিত্রা, উপরে ড্রয়িং রুমে নিয়ে এসেছে। নিজেকে যথাসম্ভব স্থিত রেখে সেই ঘরে এলো রাখি। শান্ত সোফায় বসে সিগারেট খেতে খেতে ম্যাগাজিন উল্টোচ্ছিল। গম্ভীর মুখে রাখিকে দেখে ফ্যাকাশে হাসল। এদিক ওদিক তাকিয়ে বলল, বাবুয়াকে দেখছি না, পড়ছে নাকি? রাখি কেজো গলায় বলল, না, বেরিয়েছে। আজ ওর টিউশনের দিন। বাবুয়া টিউশনি করে শুনলাম। শান্তশীল বিস্ময় লুকাতে পারল না। কোথায়, কবে থেকে?
অনেক দিন ধরেই করছে, প্রায় মাস দেড়েক। স্ট্রেঞ্জ, বলেনি তো। ওর টিউশনি করার কি দরকার? তা তো বলতে পারবো না, ওকেই জিজ্ঞাসা করো। শান্তশীল মাথা নামালো, চোখ থেকে হাই পাওয়ারের চশমা খুলে মুছছে, আবার পরে নিল। হঠাৎ চোখ তুলে বলল, তুমি যাচ্ছ কবে? কোথায়? বাড়ি। শান্ত কোন বাড়ির কথা বলছে? রাখির ভুরুতে ভাঁজ। ঝটিতি নিজেকে সংশোধন করে নিয়েছে শান্তশীল। অনেক দিন তো বাপের বাড়ি হলো, এবার লেক টেরেসে চলো। ও, তার মানে বোধিসত্ত্ব তাকে ফেরত আনার জন্য পাঠায়নি? রাখি স্থির চোখে তাকালো। কেন? কেন আবার কি? আমরা তোমাদেরকে মিস করছি, দীপালি, আমি, বাবা, মা, জুলি, মিলি, সকলে। এবারও বোধিসত্ত্বর নাম করল না। রাখি মলিন হাসল। এই কথা বলতে এত দূর দৌড়ে এলে? ফোনেই তো বলা যেত। মিত্রা চা এনেছে, সঙ্গে প্লেটে সন্দেশ, রসগোল্লা, আঙুর, কাজু বাদাম, চানাচুর। শান্তশীল হাঁ হাঁ করে উঠল। আমলই দিল না মিত্রা, মুচকি হেসে চলে গেল ঘর ছেড়ে। অন্য সময়ে শান্ত দীপালিরা সামনে এলে বসে মিত্রা, দুটো কথা বলে। আজ যে সে একটুক্ষণও থাকবে না জানে রাখি, আর এই জানাটায় রাখিকে পীড়া দিচ্ছিল। অস্বস্তিটা বেড়ে যাচ্ছিল আরও। শান্তশীল প্লেটের দিকে তাকালোই না, শুধু চায়ের কাপটা টেনেছে, চুমুক দিয়ে বলল, বুঝতেই তো পারছো বৌদি কেন এসেছি। না, সত্যি বুঝতে পারছি না। কাম অন বৌদি, বি প্র্যাকটিক্যাল। তুমি এরকম অনির্দিষ্ট কাল ধরে এখানে থাকতে পারো না। শান্তশীল গলা নামালো। এটা এটা একটা ফ্যামিলি প্রেস্টিজের ব্যাপার। বাবুটাকেও নিয়ে চলে এলে। বাবুয়াকে আমি আনিনি। রাখির স্বর ভারী হলো। বাবুয়া স্বেচ্ছায় এসেছে। ওকে ওকে, এ কথা তো মানো যে তোমরা এখানে পড়ে থাকলে আমাদের খারাপ লাগে। কথাটা রাখির পছন্দ হলো না। সে যে এখানে কেন আছে তা নিশ্চয়ই এখন আর শান্তর অজানা নয়। তারপর এই ঢঙের কথাবার্তার কোনো মানে হয় না। রাখির চোখ কুঁচকালো। তোমাদের আর কিছু খারাপ লাগে না? শান্তশীল একটু চুপ করে থেকে বলল, দেখো বৌদি, খারাপ তো আমাদের অনেক কিছুই লাগে, কিন্তু সব কিছুর ওপর তো আমাদের হাত নেই। তাও হয়তো তুমি যদি ইম্পালসের মাথায় না চললে। শান্তশীল ঝুঁকে কাপটা নামিয়ে রাখল। তুমি তোমার জমি কামড়ে পড়ে থাকলে সিচুয়েশনটাই হয়তো অন্যরকম হতো। তাহলে দাদা হয়তো। রাখি সন্দিগ্ধ চোখে তাকালো। তোমার সঙ্গে তোমার দাদা দেখা হয়েছে? শান্তশীল চুপ। গেছিলে ওখানে? এবারও কোনো উত্তর নেই। কি দেখলে? রাখি আর স্থৈর্য রাখতে পারল না। চুপ করে থেকো না, বলো। শান্তশীল অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুহূর্তে অসাড় হয়ে গেল রাখির বুক। যে আশঙ্কাটা মনের মধ্যে ঘুরে মরছে অহরহ, সেটাই কি তবে সত্যি হলো? করতে না চেয়েও প্রশ্নটা বেরিয়ে গেল রাখির মুখ থেকে। মেয়েটা তবে এখন তোমার দাদার সঙ্গেই আছে? শান্তশীল হাত ওল্টালো। বাবা মা জানেন? শুনেছেন। কি বলছেন তারা? বৌদি, ছাড়ো না ওসব কথা। শান্তশীল বাচ্চা ভোলানোর স্বরে বলল, এটা কেন মনে রাখছো না যে তুমি আমাদের বাড়ির বড় বউ? বড় বউ। তোমার জায়গা আমাদের কাছে ঠিকই আছে। চলো, ফিরে চলো। শেষ কথাগুলো যেন কানেই গেল না রাখির। হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো বিকৃত হয়ে গেছে তার মুখ। হিস হিসিয়ে উঠল। একটু আগে তুমি ফ্যামিলি প্রেস্টিজের কথা বলছিলে না? আমি এখানে থাকলে তোমাদের সম্মানহানি হয়? হ্যাঁ, তোমার দাদা যা করেছে তাতে বুঝি তোমাদের মুখে চুনগালি পড়ে না?
দাদার কথা আলাদা বৌদি, আমরা কেউই দাদাকে সাপোর্ট করছি না, কিন্তু একটা কথা তো মানতেই হবে, হি ইজ আ জিনিয়াস, এবং জিনিয়াসদের এরকম পদস্খলন হয়েই থাকে। ঘটাটা হয়তো অন্যায়, তবে আমাদের সবসময় কমন নীতিবোধ দিয়ে সব মানুষকে বিচার করলে বোধহয় ঠিক হবে না। এছাড়াও একটা বাস্তব কথা বলি, এরকম ইনভলভমেন্ট খুব বেশি দিন টেকেও না। দেখলাম তো মেয়েটাকে, ওই মেয়ে কদিন থাকবে দাদার কাছে, 2 দিন বাদেই কেটে পড়বে। এবং এখন ক্রাইসিস মোমেন্টে তোমাকেই দাদার হাত শক্ত করে ধরতে হবে। তুমি এখন হাল ছেড়ে দিলে চলবে কেন? বা রে বা, জিনিয়াসের স্ত্রী হয়েছে বলে কি তাকে সর্বংসহা হতে হবে? অন্য এক মেয়ের সঙ্গে আশনায় চালাবে তার বর, আর তাকে গালে হাত দিয়ে অপেক্ষা করতে হবে কখন মতি ফিরবে স্বামীর। একটা শিক্ষিত মানুষ হয়ে এ কথা কি করে বলছে শান্তশীল? রাখির অসম্মানটাকে ধর্তব্যের মধ্যেই আনছে না? শান্তশীল সিগারেট ধরালো একটা, আবার বলল, দেখো বৌদি, দাদাকে তো আমি কম দিন ধরে দেখছি না। তোমাকে অ্যাসিওর করতে পারি আমি যে দাদার কাছে তোমার স্পেশাল পজিশনটা এখনও আছে। দাদা এখনও তোমার কথা ভাবছে, বাবুয়ার কথা ভাবছে। হি হ্যাজ এ জেনুইন ফিলিং ফর বোথ অফ ইউ। ইনফ্যাক্ট দাদার রিকোয়েস্টেই আজ আমরা তোমার কাছে এসেছি। রাখির ঠোঁট বেঁকে গেল। আমাকে লেক টেরেসে থাকার নির্দেশটা কি তোমার দাদারই দেওয়া? ওটা আমরাই চাইছি। দীপালি বলছিল ওতে তোমার নিজের জায়গাটাও সিকিউর থাকবে। সরি শান্ত, আমি অতি নগণ্য মানুষ, তোমার দাদার তুলনায় কিচ্ছু না, কিন্তু একটা মানুষ তো বটে। যেখানে তোমার দাদার সঙ্গে আমার কোনো সম্পর্ক এক্সিস্ট করে না, সম্পর্ক থাকছে না, সেখানে ওইভাবে জমি আঁকড়ানোর চেষ্টা করে কি লাভ? আমাকে অন্তত এইটুকু আত্মসম্মান বজায় রাখতে দাও। তুমি কি ডিসিশন নিয়েই ফেলেছো? ডিসিশন নেওয়ার আমি কে? রাখির স্বরে বিদ্রুপ ফুটল। ডিসিশন তো তোমার দাদাই নিয়েছে, আমি শুধু নিজের মান বাঁচানোর চেষ্টা করছি। দেখো, যা ভালো বোঝো করো। আমার শুধু খারাপ লাগছে বাবুয়ার কথা ভেবে। আফটার অল ও আমাদের বাড়ির ছেলে। না, বাবুয়া আমার ছেলে। এসব কিন্তু তোমার জেদাজেদির কথা। তুমি চাইলেও কি বাবুয়ার পিতৃপরিচয়, বংশ পরিচয় সব মুছে যাবে? খ্যাতিমান বাবাই, তারও কিছু অধিকার আছে, তুমি সেটা কোনোভাবেই কেড়ে নিতে পারো না। আমি কেন কাটতে যাব? বাবুয়া বড় হয়ে গেছে, যা ভালো বোঝে তাই করবে। তোমাদের কাছে থেকে যেতে চাই চাক, কি তোমার দাদার কাছে, আমি বাধা দেব না। শান্তশীল মাথা নাড়ল, আর কথা খুঁজে পাচ্ছে না। চেপে চেপে সিগারেট নেভালো। হঠাৎ ব্রিফকেস খুলে একটা বাদামি খাম বার করেছে, সামান্য ইতস্তত করে বাড়িয়ে দিল রাখির দিকে। এটা রাখো। কি আছে এতে? টাকা 3000 দাদা পাঠিয়েছে। হঠাৎ? তোমার একটা খরচা আছে না, বলেছে প্রত্যেক মাসে পাঠাবে। রাখির কান্না পেয়ে গেল। এখনই তাকে খোরপোশ দিতে চাই বোধিসত্ত্ব, মানে তাকে পাকাপাকিভাবেই জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে চাইছে। টাকার তার প্রয়োজন আছে ঠিকই, কদিনই বা এসেছে রন্টুর বাড়িতে, এখনই মনে হয় ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছে। রন্টুর অবস্থা অবশ্য যথেষ্ট সচ্ছল, সে মোটেই দিদিকে বোঝা বলে মনে করে না, অন্তত এখনও পর্যন্ত। তবু এখানে এসে নিজের হাতে আগের মতো একটু আধটু খরচাপাতি করতে পারলে এই সংকোচটা হয়তো রাখির কেটে যেত। তা বলে রাখি ওই টাকা স্পর্শ করবে? শুকনো গলায় রাখি বলল, তোমার দাদা মহৎ মানুষ, তার অপার করুণা, তাকে বলো তার দয়া ছাড়াও আমি বেঁচে থাকতে পারবো। ছেলে মানুষই করো না বৌদি, টাকার ওপর রাগ করতে নেই, রেখে দাও। শান্ত প্লিজ। শান্তশীল থমকে গেল। সবার কাছে চিরটা কাল রাখি ব্যক্তিত্বহীন বলেই পরিচিত, কিন্তু এই মুহূর্তে তার স্বরে এমন এক অস্বাভাবিক দৃঢ়তা ছিল যা তার সমবয়সী দেওরটিকে থমকাতে বাধ্য করল। ছোট্ট একটা শ্বাস ফেলে খাম ভরে রাখছে ব্রিফকেসে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না বৌদি,
আমি তোমার ভালোর জন্যই। রাখি কথা বাড়ালো না। গাড়ি অবধি এগিয়ে দিয়ে এলো দেওরকে। পায়ে পায়ে ফিরল। ঘরে ঢুকতেই মিত্রা উড়ে এসেছে যেন। সত্যি তাহলে জামাইবাবু মেয়েটাকে নিয়ে আছেন? ছি ছি ছি। আড়াল থেকে তবে সব শুনেছে মিত্রা। যেটুকু জানতো না সেটুকু শূন্যস্থানও পূরণ হয়ে গেল আজ। এই কদিন সব কথাই রাখা ঢাকা ছিল। শান্তশীল এসে আবরণটাকে ঘুচিয়ে দিয়ে গেল। মিত্রা বলেই চলেছে, তুমি মেয়েটাকে দেখেছ? তখনই মুড়ো ঝেঁটা দিয়ে ও মেয়ের বীজ ছেড়ে দিতে পারোনি? জামাইবাবুও বলিহারি যায়, বুড়ো বয়সে ভীমরতি। তোমার কিন্তু আরও শক্ত হওয়া উচিত ছিল দিদি। রাখির উত্তরের জন্য অপেক্ষা করছে না মিত্রা, নিজে নিজেই বকে যাচ্ছে। তার ক্ষোভটা খুব স্বতঃস্ফূর্ত, টের পাচ্ছিল রাখি। একই সঙ্গে মনে মনে সিটিয়েও যাচ্ছিল। এই বাড়িতে তার যথেষ্ট সম্মান আদর, শুধু রন্টুর দিদি বা সূর্যকান্ত চৌধুরীর মেয়ে বলেই নয়, ওই বোধিসত্ত্ব মজুমদারের স্ত্রী বলেও এখানে তার একটা বিশেষ আসন আছে। আজ সেই মানুষটাকেই প্রাণ ভরে গাল পাড়ছে মিত্রা, অর্থাৎ রাখিরও এ বাড়িতে মর্যাদাটা কমে এলো। সন্ধেবেলা রন্টুও এসে ঘরে দাপাতে শুরু করলো। দিদি, মিত্রা যা বলেছে সেটা কি ঠিক? 6 বছরের ছোট ভাইয়ের সঙ্গে এই নিয়ে কথা বলতে প্রবৃত্তি হচ্ছিল না রাখির, তবুও ঘাড় নাড়ল। তুই আমায় কথাটা আগে বলিসনি কেন? দেখতাম জামাইবাবুর কত সাহস, তোকে বাড়ি থেকে তাড়ায়। রাখি মৃদু প্রতিবাদ করতে চেষ্টা করলো। তোর জামাইবাবু আমায় তাড়ায়নি রে, আমি নিজেই চলে এসেছি। থাক থাক, আর জামাইবাবুকে গার্ড করতে হবে না। এই করে করেই তো তুই লোকটার মাথা খেয়েছিস। বিজ্ঞানী, চোখের চামড়া নেই, বজ্জাতের ধাঁড়ি। এই যে সারাটা জীবন সেবা করে এলি লোকটার, লাস্ট পর্যন্ত কি পেলি ভেবে দেখ এবার। কথাগুলো রাখিরও মনের কথা, তবু রন্টুর মুখে শুনতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু একবার যখন শুরু হয়ে গেছে, রন্টুকে আর থামায় কে? রীতিমতো জেরা শুরু করে দিয়েছে এবার। তোকে নাকি টাকা পাঠিয়েছে জামাইবাবু? রাখি ঘাড় নাড়ল। আমার বাড়িতে আমার দিদি রয়েছে, সেখানে টাকা পাঠায়? হ্যাঁ, যদি সত্যি তোর টাকার দরকার হয়, ওই টাকা আমি গলায় গামছা দিয়ে বার করে আনবো, দেবো অ্যাডাল্টারি মামলা ঠুকে, মাইনেটা পর্যন্ত অ্যাটাচড হয়ে যাবে। কিরে দিদি, দেব? পাঠাবো নোটিশ? রাখি সন্ত্রস্তভাবে বলল, এক্ষুনি এসব করার দরকার নেই, কটা দিন যাক। দেখ, তুই যা ভালো বুঝিস। তবে হ্যাঁ, ভাই হয়ে তোর কাছে হাত জোর করছি, তুই ভুলেও ওই ঘরে যাবি না দিদি। শান্তদা এসে যাই বলে যাক, আমি তোকে লিখে দিতে পারি, আজ হোক কাল হোক ওরা ওদের দাদার পাশে গিয়েই দাঁড়াবে। আর তখন তোকে অনেক বেশি অপমানিত হতে হবে, ওই বাড়ি ছেড়ে চলেও আসতে হবে। বাবুয়া ফিরুক, আমি বাবুয়ার সঙ্গে খোলাখুলি কথা বলে নিচ্ছি। আমি শিওর ও তোর পাশেই থাকবে। ভাবনা করার মতো কোনো কিছু নেই। এ বাড়ি তোর, এবং এখানে তোরও অংশ আছে। তুই তোর অংশে থাক, থেকে যা এখানে। রন্টু কি একটু বেশি সহানুভূতি দেখাচ্ছে না? কেন ওই সহানুভূতিকে নাটুকে আস্ফলনের মতো শোনায়? কোথায় মনের জোর বাড়াবে তা নয়, রাখির মধ্যে চাড়িয়ে দিয়ে যাচ্ছে এক হীনমন্যতাবোধ। এ বাড়িতে তোরও অংশ আছে কথাটা বলে কি স্মরণ করাতে চায় রন্টু? কি চায়? রাখি তখনই কিছু বলল না ভাইকে, তবে একটা কথা উপলব্ধি করছিল, এ বাড়িতে আজ থেকে তার আর ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না। সবই নিয়ন্ত্রিত হবে রন্টু আর রন্টুর বউয়ের অঙ্গুলি হেলনে। এরা দুজনেই তাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে, নিশ্চিতভাবে তার ভালোই চাইবে। তবু হয়তো বাড়ির খানিকটা জায়গা পাকাপাকি ছেড়ে দিয়ে বলল, দিদি এটা তোর জন্য, তুই এখানে থাক। হয়তো হাতে টাকা গুঁজে দিয়ে বলল, এটা রাখ দিদি, তুই তোর ছেলে খরচা কর। বলবে ভালো মনেই, কিন্তু রাখি কি তা নির্দ্বিধায় গ্রহণ করতে পারবে? নিজের ওপর ধিক্কার জাগছিল রাখির। এককালে ফিলোসফিতে অনার্স নিয়ে পাশ করেছিল সে।
ঘরকন্নার কাজ করতে করতে কবে যেন সেই শিক্ষা মূল্যহীন হয়ে গেছে। ইচ্ছে করলেও আজ আর তার অন্যের হাত তোলা হয়ে থাকা ছাড়া বাঁচার উপায় নেই। এই 50 বছর বয়সে কোথায় কি কাজ জোটাবে সে? পরভৃত জীবনকেই পরম মোক্ষম ভেবে এতদিন সুখে দিন কাটিয়েছিল রাখি। একটা মাত্র ঝড়ে এই দুর্দশা হবে কে ভেবেছিল? বাবুয়া ফিরল 8:30 নাগাদ। ফিরেই রাখির কাছে এসেছে। শুয়ে পড়েছ যে, জ্বরটর নাকি? না, এমনি মাথাটা টিপ টিপ করছে। ওষুধ খেয়েছ? দরকার নেই, কমে যাবে। তোর এত দেরি হলো কেন? কি পড়াচ্ছিলি এতক্ষণ? আর বলো না, দুটোর মাথাতেই গোবর পোড়া। সামনে অ্যানুয়াল পরীক্ষা, এখন একটু ভালো করেই ধোলাই না দিলে চলে? আজ ছেলেটার ইতিহাস পরীক্ষা নিচ্ছিলাম। কি লিখেছে জানো? আকবরের বাবার নাম শাহজাহান। মেয়েটার তো অঙ্ক কষতে গিয়ে তোর কাকা কিন্তু তোর টিউশনি করা পছন্দ করছে না। বাবুয়ার হাসি হোঁচট খেয়ে গেল। চোখ কুঁচকে তাকিয়েছে। রাখি বিছানায় উঠে বসল। আজ শান্ত এসেছিল, কথা হচ্ছিল তোকে নিয়ে। তাই বলো, কখন এসেছিল? এই তো বিকেলের দিকে 3টে-4টের সময়। আমাদের ও বাড়ি চলে যেতে বলেছে। ও, ছেলের গোমরা মুখখানা একটু দেখে নিয়ে রাখি বলল, তোকে একটা কথা বলবো বাবুয়া, রাগ করবি না তো? রাগ করার মতো কিছু বলবে নাকি? না, ভালো কথাই বলবো। বলি কি, তুই লেকটের এসে ফিরে যা। হপ্তায় হপ্তায় আসবি, আমার সঙ্গে দেখা করে যাবি। ইচ্ছে হলো মাঝে মাঝে এখানে 1-8 দিন রয়ে গেলি। হঠাৎ এমন কথা বলছো কেন মা? শান্ত খুব জোর করছিল, বারবার বলছিল বাবুয়া আমাদের বাড়ির ছেলে। আমিও ভেবে দেখলাম তুই কেন মিছিমিছি এখানে। আমার কোনো বাড়ি নেই, ওটা আমার ঠাকুরদার বাড়ি। এটা কি একটা যুক্তির কথা হলো বাবুয়া? তুই কি অস্বীকার করতে পারিস তুই ওই মজুমদার বাড়ির ছেলে? আমি কোনো বাড়ির ছেলে নয়, আমি তোমার ছেলে। তুমি যদি ও বাড়ি না যেতে পারো, আমিও পারি না। ছেলের মুখে এ কথাই শুনতে চাইছিল রাখি, তবু মিনতির সুরে বলল, আমার যাওয়ার উপায় নেই রে, নইলে আমি নিশ্চয় যেতাম। আমি তো তোমাকে যেতে বলিনি মা, আমি শুধু বলছি তোমার যেখানে থাকার অসুবিধে সেখানে আমিও থাকবো না। সে তো আমার এখানে থাকতেও ভালো লাগছে না। থেকো না এখানে, বলো তো আমি কালই বাড়ি খুঁজতে পারি। যা, তা হয় নাকি? আমার টাকা কোথায়? ইচ্ছে থাকলেই উপায় হয় মা। লকারে তোমার যা গয়নাগাটি আছে তুলে নাও সব, তার থেকে কিছু বেচে কটা মাস চালাতে পারবো। তারপর পরীক্ষাও হয়ে যাবে, ততদিনে আমার কিছু একটা কাজ জোগাড় করে নেবোক্ষণ। তুমি দেখো। তুই চাকরি বাকরি করবি? পড়াশুনো ছেড়ে দিবি? আহ মা, পড়াশোনা আগে না বেঁচে থাকাটা আগে? সময় সুযোগ পেলে পড়ব, নয়তো আগে আমায় নিজের পায়ে দাঁড়াতে তো হবে নাকি? বাবু আর চোখ মুখ ভালো ঠেকছিল না রাখির। কেমন যেন অস্বাভাবিক রকমের জলজল করছে। মাকে খাওয়ানো পড়ানোর ভার নিতে চাইছে। কবে থেকে এত বড় হয়ে গেল বাবুয়া? বাবুয়া পাশে এসে বসল। তুমি কিছু ভেবো না মা, এভরিথিং উইল বি ফাইন। আমি তো আছি। রাখির চোখে জল এসে গেল। তার কথা ভেবে ছেলে লেখাপড়া ছেড়ে দেবে, এ কথা যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। ওইটুকু ছেলে কি চাকরি করবে? এ কি অসহায় অবস্থায় ছেলেকে ফেলে দিল রাখি। বহুকাল পর বাবুয়া জড়িয়ে ধরেছে রাখিকে, সেই ছেলেবেলার মতো। গাল থেকে চোখের জল মুছে দিল, মাথায় হাত বোলাচ্ছে, মৃদু স্বরে বোঝাচ্ছে রাখিকে যেন রাখি এখন বাচ্চা মেয়ে, বাবুয়া তার প্রাপ্তবয়স্ক অভিভাবক। যেন রাখি তার আশ্রয় নয়, সেই রাখির আশ্রয়। জীবন যে কাকে কখন কোথায় নিয়ে যায়। শেষ হলো 14 পরিচ্ছেদ। পরবর্তী পরিচ্ছেদ আমরা সঠিক সময়ে আপলোড করব। ততক্ষণ শুনতে থাকুন নীল ঘূর্ণির
পার্ট 7। ধন্যবাদ।